একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এর আগের ভিডিওতে এক বন্ধু কমেন্টে জানিয়েছে যে তার পঞ্চতন্ত্রের যে প্রবন্ধগুলো আছে সেগুলো থেকে প্রশ্ন উত্তর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার বই থেকে দেওয়ার জন্য। আজকে সেই জন্য আমি ভিডিওটা তৈরি করছি। আশা করি এটা তোমাদের উপকারে আসবে। চলো পড়াশোনা শুরু করি। দেখো, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যেটা পঞ্চতন্ত্র আছে, সেখানে বই কেনা আছে প্রথম গ্রন্থ বা প্রথম রচনা। সেখান থেকে যে প্রশ্নগুলো আছে সবই 5 নম্বরের। তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা পজ করে করে খাতায় তুলেও নিতে পারো। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং বন্ধুদের সাথে শেয়ার বেশি বেশি যত করবে আমার ভালো লাগবে। তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পাচ্ছি, আশা করি ভবিষ্যতেও পাবো। চলো, প্রথম প্রশ্ন হচ্ছে, মাছি মারা কেরানি নিয়ে যত ঠাট্টা রসিকতাই করি না কেন। কোশ্চেন আছে, মাছি মারা কেরানিকে নিয়ে ঠাট্টা রসিকতার কারণ কি, আর মাছি কেন ঠিক সময়ে উড়ে যাবে। 2 নম্বর প্রশ্ন, কারণ অনুসন্ধান করে দেখা গিয়েছে। কিসের কারণ অনুসন্ধান করে কি দেখা গেছে। 3 নম্বর প্রশ্ন, আনাতোল ফ্রান্সের পরিচয় দাও। তিনি দুঃখ করে এবং সান্ত্বনা দিয়ে কি বলেছেন। 4 নম্বর প্রশ্ন, চোখ বাড়াবার পন্থাটি কী। চোখ বাড়িয়ে তোলা বলতে প্রাবন্ধিক কী বুঝিয়েছেন। চোখ বাড়াবার শ্রেষ্ঠ পন্থাগুলি উল্লেখ করে মনের চোখ বলতে কী বোঝানো হয়েছে লেখো। 5 নম্বর প্রশ্ন, মনের চোখ ফোটানোর আরও একটা প্রয়োজন আছে। মনের চোখ ফোটানোর প্রয়োজন কোথায়। এই প্রসঙ্গে ভবযন্ত্রণা এড়াবার ক্ষমতা কিভাবে বেশি হয় আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, বার্ট্রান্ড রাসেল বলেছেন, রাসেলকে তিনি কি বলেছেন। 7 নম্বর প্রশ্ন, তাই ভেবেই হয়তো ওমর খৈয়াম বলেছিলেন। ওমর খৈয়াম কি ভেবে কি বলেছিলেন। আল্লাহ কিভাবে মানুষকে কলমের মাধ্যমে জ্ঞান দান করেছেন। 8 নম্বর প্রশ্ন, বই কেনা প্রবন্ধে প্রাবন্ধিক কোন প্রসঙ্গে বাইবেল, কোরআন ও গণপতির কথা এনেছেন। প্রসঙ্গত দেবভ্রষ্ট হবার কারণটি ব্যাখ্যা করো। 9 নম্বর প্রশ্ন, তাই এই অচ্ছেদ্য চক্রটি কি, সেই চক্র ছিন্ন করার কি কোনো উপায় আছে বলে মনে হয়। অনুরূপ প্রশ্ন, এই চক্র ছিন্ন তো করতেই হবে, বিষয়টির নিহিতার্থ বুঝিয়ে দাও। 10 নম্বর প্রশ্ন, সে ঝুঁকিটা নিতে নারাজ বা এক্সপেরিমেন্ট করতে নারাজ। সে কোন বিষয়ে কেন ঝুঁকি নিতে নারাজ, এক্সপেরিমেন্ট করতে নারাজ। 11 নম্বর প্রশ্ন, কিন্তু বই কিনে কেউ তো কখনো দেউলে হয়নি। প্রসঙ্গটি নির্দেশ করো, তাৎপর্য ব্যাখ্যা করো। প্রাবন্ধিককে একাধারে প্রডিউসার এবং কনজিউমার হতে হয় কেন। 12 নম্বর প্রশ্ন, সংসারী লোক এবং ষাঁড় পাঠকের বই কেনার স্বরূপ বুঝিয়ে দাও। সংসারী লোক এবং পাঁড় পাঠকের বই কেনার স্বরূপ বুঝিয়ে দাও। 13 নম্বর প্রশ্ন, মার্ক টুয়েনের লাইব্রেরিখানা নাকি দেখবার মতো ছিল। মার্ক টুয়েনের পরিচয় দিয়ে এই অংশে দেখবার মতো বলতে প্রাবন্ধিক কোন বৈশিষ্ট্যের কথা বলেছেন লেখো। তিনি বুক সেলফ জোগাড় করেননি কেন। 14 নম্বর প্রশ্ন, এক আরব পণ্ডিতের লেখাতে সমস্যাটা সমাধান পেলুম। সমস্যাটি কি, তার কি সমাধান পাওয়া গিয়েছিল। 15 নম্বর প্রশ্ন, অতএব সব প্রমাণ হলো জ্ঞানার্জন ধনার্জনের চেয়ে মহত্তর। কিভাবে প্রমাণ হয় আলোচনা করো। প্রাবন্ধিকের পক্ষে নিরপেক্ষ হওয়া কঠিন কেন। 16 নম্বর প্রশ্ন, আমার জনৈক বন্ধু একটি গল্প বললেন। গল্পটি বর্ণনা করো, প্রসঙ্গত স্বামী স্ত্রীর স্বরূপ আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন, অথচ এই বই জিনিসটার প্রকৃত সম্মান করতে জানে ফ্রান্স। ফ্রান্স কিভাবে বইয়ের প্রকৃত সম্মান করতে জানে। প্রসঙ্গত দেশের অপমানের কথা কেন বলা হয়েছে লেখো। 18 নম্বর প্রশ্ন, জিদের জিগরে জোর চোট লাগলো। জিদের পরিচয় দাও, জোর চোট লাগার কারণ লেখো। তিনি কোন জঞ্জাল বেঁচে ফেলেছিলেন। 19 নম্বর প্রশ্ন, সেখানে গিয়ে অবস্থা দেখে সকলেরই চক্ষু স্থির।
কোথায় গিয়ে কি দেখে সকলের চক্ষু স্থির হয়েছিল? অপমানিত লেখকরা এরপর কি করেছিলেন? 20 নম্বর প্রশ্ন, সেটা আমি ভূমধ্য সাগরের মধ্যিখানে জাহাজে বসে শুনতে পেয়েছিলাম। জাহাজে বসে কে কি শুনতে পেয়েছিলেন? খবরটা কোন কারণে গুরুত্বপূর্ণ ছিল? 21 নম্বর প্রশ্ন, এরা নাকি জিদকে কখনো ক্ষমা করেনি। কারা কেন জিদকে কখনো ক্ষমা করেনি? তার পরের প্রশ্ন, মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব কী ছিল? আন্দ্রে জিদ কীভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন? 23 নম্বর প্রশ্ন, এরকম অদ্ভুত সংমিশ্রণ আমি ভূভারতে কোথাও দেখিনি। প্রাবন্ধিকের বেদনার স্বরূপ পরিস্ফুট করে অদ্ভুত সংমিশ্রণের পরিচয় দাও। ভূভারতে সেটা কেনই বা দেখা যায়নি? 24 নম্বর প্রশ্ন, আমাকে খামখা চটাবেন না। চটাতে কেন বারণ করেছেন প্রাবন্ধিক? প্রসঙ্গত আরব্য উপন্যাসের গল্পটি নিজের ভাষায় লেখো। 25 নম্বর প্রশ্ন, সে যেন গল্পটা জানে। কে কোন গল্প জানে? বাঙালি মরার ভয়ে বই কেনা বই পড়া ছেড়ে দিয়েছে এমন কথা কেন প্রাবন্ধিকের মনে হলো? 26 নম্বর প্রশ্ন, বাঙালির চেতনা জাগরণে বই কতখানি সহায়ক ভূমিকা গ্রহণ করতে পারে বলে প্রাবন্ধিক সৈয়দ মজুতবা আলী মনে করেন? তার বই কেনা প্রবন্ধ অনুসারে লেখো। 27 নম্বর প্রশ্ন, বাঙালির বই কেনার প্রতি অনীহা কী কী কারণে? বই কেনা প্রবন্ধ অনুসারে তা ব্যাখ্যা করো। সৈয়দ মজুতবা আলীর বই কেনা প্রবন্ধটির রচনাশৈলী বিচার করো। এটা 28 নম্বর প্রশ্ন। তারপরে আজব শহর কলকাতা। প্রথম প্রশ্ন হচ্ছে, বুড়ো হতে চললুম তবু তার প্রমাণ পেলুম কই? বা এমন সময় সব প্রমাণ হয়ে গেল। কলকাতা যে আজব শহর তার প্রমাণ কথক কিভাবে পেয়েছিলেন? 2 নম্বর প্রশ্ন, বাঙালি প্রকাশকরা বলেন, প্রকাশকরা কি বলেন, তাদের কথা বলার কারণ কি? 3 নম্বর প্রশ্ন, ভিতরে গিয়ে পাবো অন্য মালগুলির পরিচয় দাও। এ প্রসঙ্গে ফ্রেঞ্চ বুক শপকে হাতির দাঁতের সঙ্গে তুলনা করার কারণ আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান থেকে লেখকের মনে কিরূপভাবে হৃদয় হয়েছিল? দোকানের ভিতরে ঢুকে লেখক কিরূপ অভিজ্ঞতা সঞ্চয় করলেন? এটা 2024 সালে কিন্তু প্রশ্নটা পড়েছিল। ফরাসি দোকানদার কলকাতায় এসে কিভাবে বাঙালি হয়ে গেছে? আলোচ্য প্রবন্ধে ফ্রেঞ্চ বুক শপে বই সাজানোর পদ্ধতির যে আলোচনা করা হয়েছে তা ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, পরশুরামের কেদার চাটুর্যকে আমি মুরব্বী মানি। পরশুরামকে কেদার চাটুর্যের পরিচয় দিয়ে তাকে কেন মুরব্বী মানা হয়েছে লেখো। জার্মান ভাষায় একটি প্রেমের গান আছে। প্রেমের গানটি উল্লেখ করে তার সরলার্থ লেখো। এই নিবন্ধে প্রেমের গানটির তাৎপর্য কোথায়? 8 নম্বর প্রশ্ন, মহা মুশকিল। কোন ব্যাপারটি মহা মুশকিলের? এই প্রসঙ্গে মেম সাহেবের আদেশ কিভাবে কার্যকর হয়েছিল আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, বাঙালির জাত্যাভিমানে বড্ডই আঘাত লাগলো। সৈয়দ মজুতবা আলীর জাত্যাভিমানে কখন আঘাত লাগলো? সেই আঘাতে তিনি কি করলেন? 10 নম্বর প্রশ্ন, এমন কোন বাইবেল অশুদ্ধ হয়ে যাবে? কোন কারণে বাইবেল অশুদ্ধ হবে না? এই প্রসঙ্গে ফরাসি যাত্রার গুণ প্রবন্ধানুসারে আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, বরজলালের মতো ইমন কল্যাণ সুর ধরলুম। বরজলালকে ইমন কল্যাণের সুর সম্পর্কে কয়েকটি বাক্য লিখে। বরজলালের মতে ইমন কল্যাণ সুর ধরা বলতে প্রাবন্ধিক কী বুঝিয়েছেন আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, মেম সাহেব খুশ। মেম সাহেবের পরিচয় দাও, তার খুশির কারণ লেখো। 13 নম্বর প্রশ্ন, বইয়ের দোকান তার নয়। বইয়ের দোকানটি কার তা লিখে যিনি বইয়ের দোকানে ছিলেন তার পরিচয় দাও। প্রাবন্ধিকের সঙ্গে তার কথোপকথন নিজের ভাষায় লেখো। 14 নম্বর প্রশ্ন, তুলসীদাস বলেছেন, তুলসীদাসকে তার বক্তব্য নিয়ে আলোচনা করো। অনুরূপ প্রশ্ন হচ্ছে, পৃথিবীর কি অদ্ভুত রীতি? পৃথিবীর অদ্ভুত রীতিটি কি? পৃথিবীর অদ্ভুত রীতি বোঝাতে তিনি কোন দৃষ্টান্ত উপস্থাপন করেছেন? 15 নম্বর প্রশ্ন, বুঝলুম কথা সত্যি। কোন কথা? তা যে সত্য তা বক্তা কীভাবে বুঝিয়েছিলেন বুঝিয়ে দাও। অনুরূপ প্রশ্ন, এতদিন পৃথিবীর লোক প্যারিসে জড়ো হতো ফরাসি বেচবার জন্য।
ফরাসি বেচবার জন্য কথাটি বলার যৌক্তিকতা কোথায়? কমার্শিয়াল আর্ট কি? 16 নম্বর প্রশ্ন, আমার মনে বড় আনন্দ হলো। আনন্দ হবার কারণ কি? বাঙালি কিভাবে খানিকটা এগিয়ে গেছে বলে প্রাবন্ধিকের মনে হয়। 17 নম্বর প্রশ্ন, ততক্ষণে আমি একটা খাসা বই পেয়ে গেছি। প্রাবন্ধিক যে বই পেয়েছিলেন সেই বইয়ের পরিচয় দাও। এই প্রসঙ্গে প্রাবন্ধিক আরেক দিন হবে বলতে কি বুঝিয়েছেন? আর 18 নম্বর প্রশ্ন হচ্ছে, আজব শহর কলকাতা প্রবন্ধটির নামকরণ সার্থক হয়েছে কিনা আলোচনা করো। তারপর আছে 25শে বৈশাখ। এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো বলছি। 1 নম্বর হচ্ছে 25শে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মজুতবা আলী রবীন্দ্রনাথের অজরামর সৃষ্টি গান ছাড়া অন্যান্য সৃষ্টি বিষয়ে যে ধারণা ব্যক্ত করেছেন তা আলোচনা করো। অনুরূপ প্রশ্ন হচ্ছে, আমার কিন্তু ব্যক্তিগত বিশ্বাস, বক্তার ব্যক্তিগত বিশ্বাসের কথা প্রবন্ধানুসারে লেখো। 2 নম্বর প্রশ্ন, প্রবন্ধানুসারে রবীন্দ্রসঙ্গীতের এক কিংবদন্তি শিল্পীর নাম উল্লেখ করে তিনি তার রবীন্দ্রসঙ্গীতে কোন কোন দিক আলোচনা করেছেন তা লেখো। 3 নম্বর প্রশ্ন, মপাসা এবং চেখভের পরিচয় দাও। জয়দেব কে ছিলেন তা লিখে তার শ্রেষ্ঠ কীর্তির পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন, এদের গান বলুন, কবিতা বলুন, সব কিছুর রসাস্বাদ করে এই জীবন ধন্য মেনেছি। এদের বলতে প্রাবন্ধিক কাদের কথা বলেছেন? কোন সুনির্দিষ্ট কারণে কথক তার জীবন ধন্য বলে মেনে নিয়েছেন সপ্রসঙ্গ বুঝিয়ে দাও। 5 নম্বর প্রশ্ন, কিন্তু সঙ্গে সঙ্গে বারবার বলেছি বক্তা কি বলেছেন, প্রাবন্ধিকের এ মন্তব্যের প্রকৃত অর্থ বুঝিয়ে দাও। বারবার হার মেনেছি, কোন কারণে বিশ্লেষণ করতে গিয়ে প্রাবন্ধিক বারবার হার মেনেছেন? কেন তার বিশ্লেষণ ক্ষমতা সম্পূর্ণ লোপ পায়? 7 নম্বর প্রশ্ন, কোন কোন গান কেন রবীন্দ্রনাথের গানের সঙ্গে তুলনা করে ঈষৎ বিশ্লেষণ করা যায় সেই গানগুলি সম্পর্কে লেখো। তখন ধরা পড়ে। 8 নম্বর প্রশ্ন, এখানে তখন বলতে কি বোঝানো হয়েছে প্রসঙ্গটি ব্যাখ্যা করে বক্তা কোন বিষয়ের প্রতি আলোকপাত করেছেন লেখো। অনুরূপ প্রশ্ন হচ্ছে, রবীন্দ্রনাথের গানের অখণ্ড সম্পূর্ণ রূপ কখন কিভাবে ধরা পড়ে প্রসঙ্গসহ বিষয়টি ব্যাখ্যা করো। তারপরে 9 নম্বর প্রশ্ন আছে, 25শে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মজুতবা আলী গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন কোন গুণের উল্লেখ করেছেন? তার কাছে কবির গান অসম্পূর্ণরূপে প্রতিভাত হয় না কেন? 10 নম্বর প্রশ্ন, অতিশয় উচ্চাঙ্গের রসসৃষ্টি মাত্রই ব্যঞ্জনা এবং ধ্বনি প্রধান প্রসঙ্গ উল্লেখ করে বক্তব্যটির কারণ বিশ্লেষণ করো। অংশে বক্তার খেদের প্রসঙ্গ এসেছে কেন লেখো। 11 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের কোনো গানই কখনো নিজেকে সম্পূর্ণ নিঃশেষ করে না। কে কোন প্রসঙ্গে এই মন্তব্য করেছেন? কেন রবীন্দ্রনাথের গান কখনো নিজেকে সম্পূর্ণ নিঃশেষ করে না? 12 নম্বর প্রশ্ন, প্রতিবারই হৃদয়ঙ্গম করি, প্রাবন্ধিক প্রতিবারই কি হৃদয়ঙ্গম করেন? উদ্ধৃত অংশে সৈয়দ মজুতবা আলী কোন নটরাজের নৃত্য বন্ধ হয়ে যাওয়ার প্রসঙ্গ আনলেন ব্যাখ্যা করো। 13 নম্বর প্রশ্ন, লক্ষ্য করেছেন নিশ্চয়, কোন বিষয়ে প্রাবন্ধিক লক্ষ্য করার কথা বলেছেন তার এই ধারণার কারণ কি? 14 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ কিভাবে মৃত্তিকার বন্ধন থেকে শতবার নীলাম্বরের মর্ম মাঝে প্রাবন্ধিককে নিয়ে গিয়েছেন? অনুরূপ প্রশ্ন, রবীন্দ্রনাথ তার কোন গুণে মৃত্তিকাকে স্বর্গের চাইতে অধিকতর মধুময় করে তোলেন আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন, শুনে কি কল্পনা করতে পারি যে কল্পনার বিষয়টি কি? প্রাবন্ধিকের কথনে স্বর্গসভার নব নব অভিজ্ঞতা বুঝিয়ে লেখো। 16 নম্বর প্রশ্ন, এই অলৌকিক কর্ম যিনি করতে পারেন তিনি বিশ্বকর্মা মহাত্মা। অলৌকিক কর্মের বিশদ বিবরণ দাও। কিভাবে তিনি বিশ্বকর্মা মহাত্মা হয়ে উঠেছেন? 17 নম্বর প্রশ্ন, 25শে বৈশাখ প্রবন্ধে রবীন্দ্রপ্রীতির যে ছবি ফুটে উঠেছে সেটি আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন, 25শে বৈশাখ প্রবন্ধটির নামকরণের সার্থকতা বিচার করো। 19 নম্বর প্রশ্ন, সৈয়দ মজুতবা আলীর 25শে বৈশাখ প্রবন্ধের রচনাশৈলী বিচার করো। তারপরে দেখা আছে আড্ডা। আড্ডার প্রথম প্রশ্ন হচ্ছে, আমার তাতে আনন্দই হলো। কার কিসে আনন্দ হয়েছিল এ প্রসঙ্গে প্রাবন্ধিকের বক্তব্য বিষয়টি আলোচনা করো। অথবা কিন্তু এ সম্পর্কে একটি বিষয়ে আমার কিঞ্চিত বক্তব্য আছে, উৎস নির্দেশ করে প্রাবন্ধিকের বক্তব্য বিষয়টি সংক্ষেপে লেখো।
অনুরূপ প্রশ্ন, কথাটা ঠিকও ভুলও, কথাটা কি? আড্ডাবাজদের এই বক্তব্যের সত্যতা বা বিরুদ্ধতা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, উপসর্গযুক্ত সর্বমৎস্য একটু বস্তু, উপরযুক্ত সর্বমৎস্য একই বস্তু, দেশভেদে ভিন্ন নাম। প্রবন্ধানুসারে মৎস্যের ভেদাভেদ ভিন্ন নামগুলির পরিচয় দাও। সৈয়দ মজুতবা আলী মৎস্য সম্পর্কে যে আলোচনা করেছেন সেটি ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, কে সূক্ষ্ম নিরপেক্ষ বিচার করবে? এ যে রসবস্তুর বিষয়টি কি? কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে? 4 নম্বর প্রশ্ন, একমাত্র তারাই নাকি আড্ডা দিতে জানেন? তারাই বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের আড্ডা সম্পর্কে প্রাবন্ধিক যা বলেছেন তা সংক্ষেপে লেখো। 5 নম্বর প্রশ্ন, কায়রোর আড্ডা কখনো কোনো অবস্থাতেই কারো বাড়িতে বসে না, কেন? 6 নম্বর প্রশ্ন, বাড়ির আড্ডায় মেল মেলে না, এরূপ উক্তির কারণ কি? লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন? 7 নম্বর প্রশ্ন, সৈয়দ মজুতবা আলী কাফেতে আড্ডার সঙ্গে পুরীর মন্দিরের কোন তুলনা করেছেন? 8 নম্বর প্রশ্ন, কারা কিভাবে অকালে আড্ডার গলায় ছুরি চালাতে পারেন, কখন তা সম্ভব হয় না? 9 নম্বর প্রশ্ন, নীলনদ কাফের কফির পরিচয় দাও। সেই কাফেতে উপস্থিত হরেক জাতের চিড়িয়াদের নাম লেখো। 10 নম্বর প্রশ্ন, আমাদের আড্ডা বসত কাফে দ্য নীল বা নীলনদ কাফেতে, সেই কাফে সহ আড্ডার বিবরণ দাও। অনুরূপ প্রশ্ন হচ্ছে, আমাদের আড্ডাটা বসত কাফের উত্তর পূর্ব কোণে, এই আড্ডায় ভিনধর্মীদের প্রসঙ্গ কতখানি উপাদেয় হয়েছে লেখো। সৈয়দ মজুতবা আলী জুর্নো ও মার্কোস সম্পর্কে কোন কোন তথ্য দিয়েছেন প্রবন্ধ অনুসারে আলোচনা করো। লক্ষ্য করিনি যে কফি পানটা ওদের নিতান্ত গৌণকর্ম, ওরা আসলে আড্ডাবাজ। ওরা কারা? ওদের পরিচয় দাও। 13 নম্বর প্রশ্ন, সে মহালগ্নের বর্ণনা আমি আর কি দেব? মহালগনের বর্ণনায় কোন কোন বিষয় উপস্থাপিত হয়েছে বুঝিয়ে দাও। 14 নম্বর প্রশ্ন, এক ফরাসি কবি বলেছেন, ফরাসি কবির বক্তব্যটি স্পষ্ট করো। তারপর 15 নম্বর প্রশ্ন, সোজা বাংলায় বলে যাতে উঠে গেলুম, কে কিভাবে যাতে উঠে গেলেন? 16 নম্বর প্রশ্ন, রবি ঠাকুর বলেছেন, রবি ঠাকুর কী বলেছেন লেখো, এ হেন বিষয়ের প্রাসঙ্গিকতা বুঝিয়ে দাও। 17 নম্বর প্রশ্ন, আপনাদের নীতি দেখছি আরও এক কদম এগিয়ে গিয়েছে, কোন প্রসঙ্গে প্রাবন্ধিক কথা বলেছেন? 18 নম্বর প্রশ্ন, এমন কোনো কসম দিব্যি নেই, প্রসঙ্গটি নির্দেশ করো, কসম দিব্যি নেই কেন? 19 নম্বর প্রশ্ন, আস্তে আস্তে চেয়ার থেকে উঠে ডান হাত বুকের ওপর রেখে মাথা নিচু করে অতিশয় সবিনয় কণ্ঠে বললুম, কে কখন বলেছিলেন, তার গর্ববোধের কারণ কি? 20 নম্বর প্রশ্ন, স্বপ্ন নু মায়া নু মতিভ্রম নু, কে কখন এই মন্তব্য করেছেন, এই প্রসঙ্গে ফার্সি হুকোর বিবরণ দাও। 21 নম্বর প্রশ্ন, ইজিপশিয়ান সিগারেট কোন কারণে ভুবন বিখ্যাত, কারা কিভাবে সেটি তৈরি করেন? 22 নম্বর প্রশ্ন, সৈয়দ মজুতবা আলী কোথায় তামাক জন্মাবার কথা বলেছেন, সেই তামাকের বিস্তারিত বিবরণ দাও। 23 নম্বর প্রশ্ন, আতুর ঘরে নুন খাওয়ানোর বাচ্চার মতো প্রাণত্যাগ করে, কিভাবে প্রাণত্যাগ করে, উদ্ধৃত অংশের তাৎপর্য বিশ্লেষণ করো। তারপরে অনুরূপ দুটো প্রশ্ন আছে, এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে 24 নম্বর প্রশ্ন আছে, দেখো, ভেজাল তো শুরু হলো মাত্র সেদিন ভেজাল শুরুর কথা প্রবন্ধ কিভাবে উঠে এসেছে সেটি আলোচনা করো। 25 নম্বর প্রশ্ন হচ্ছে, মিশরীয়রাও ঠিক সেই রকম সুগন্ধ তত্ত্ব সম্পূর্ণ ভুললে যায়নি, সুগন্ধ তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। 26 নম্বর প্রশ্ন হচ্ছে, সৈয়দ মজুতবা আলী বুট পালিশ দেশ সম্পর্কে যা বলেছেন তা নিজের ভাষায় লেখো। তারপরে এটা দেখো, রমজান যে উদাস সুরে বলবে, রমজান বেকে প্রসঙ্গ উল্লেখ করে রমজান বে সম্পর্কে প্রাবন্ধিকের কথোপকথন আলোচনা করো। 28 নম্বর প্রশ্ন, এতক্ষণ একটা মুখরোচক আলোচনার বিষয়বস্তু উপস্থাপিত হলো, আলোচনার বিষয়বস্তু কতটা মুখরোচক সেটি আলোচনা করো। 29 নম্বর প্রশ্ন, ক্রমে ক্রমে আলোচনার বিষয়বস্তু হটতে হটতে পৌঁছবে সেই সনাতন প্রশ্নটি কি, এ বিষয়ে প্রাবন্ধিকের বিবৃতি লিপিবদ্ধ করো। 30 নম্বর প্রশ্ন, সে শহর কায়রো, কায়রো শহরের বিশেষত্ব লেখো। তারপরে দেখো,
অনুরূপ প্রশ্ন আছে। তারপরে 31 নম্বর আছে বিষয়টা সবিস্তার বুঝিয়ে বলতে হয়। কোন বিষয় সবিস্তারে বুঝিয়ে বলতে হয়? 32 নম্বর প্রশ্ন, এই আড্ডার সদস্যদের সবাই সব জানতা, এই আড্ডাটি আলোচ্য বিষয়গুলির পরিচয় দাও। অনুরূপ প্রশ্ন একটা আছে, সেটাও দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। 33 নম্বর প্রশ্ন, হাই দুনিয়া, তুমি জানছো না তুমি কি হারাচ্ছ? কোন প্রসঙ্গে পাবন্দিকে কথা বলেছেন? তার আক্ষেপ করার কারণ কি? 34 নম্বর প্রশ্ন, আপনি অনেক দিনের হারিয়ে যাওয়া ফিরে পাওয়া ভাই প্রসঙ্গটি নির্দেশ করো, সেখানে আপনাকে উদ্বাহু হয়ে অভ্যর্থনা করার কারণ কি? 35 নম্বর প্রশ্ন, কারুর আড্ডা সম্পর্কে সৈয়দ মুজতবা আলী তার আড্ডা প্রবন্ধে যা বলেছেন তা সংক্ষেপে লেখো। 36 নম্বর প্রশ্ন, আড্ডা রচনায় প্রাবন্ধিকের গদ্যরীতির পরিচয় দাও। তারপরের প্রশ্ন আছে 37 নম্বরে, সৈয়দ মুজতবা আলীর আড্ডা প্রবন্ধের নামকরণের সার্থকতা বিচার করো। এই ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেল, তাও সমস্ত প্রশ্নগুলো আমি দেওয়ার চেষ্টা করলাম পঞ্চতন্ত্র থেকে। তো আশা করি এইগুলো তোমরা তৈরি করেছো আর এইগুলো তোমাদের পরীক্ষার জন্য কাজে লাগবে। আজকে আর বেশি কিছু বলছি না, অনেক শুভেচ্ছা জানিয়ে এই ভিডিও শেষ করলাম।